ইন্টারেস্টিং বলতে তেমন কিছু নাই আসলে। দুষ্টামি অনেক কিছু করছে, নো ডাউট। আমার আব্বু আম্মু হয়তো জানে না, অনেক সময় স্কুল কলেজ আজকে যদি কোনোভাবে হয়তো সেভ করা থাকে লাইভ, যদি পরবর্তীতে দেখে তাহলে হয়তো বুঝবে। অনেক সময় স্কুল কলেজ কিন্তু ফাঁকি দিছে, পালায় চলে গেছে, এই জায়গায় ওই জায়গায় ঘুরতে গেছে। খুব বেশি দিন করি নাই, বাট করা হয়েছে। এছাড়া মানে ক্লাস ফাঁকি দিতাম মোরলেস। ওইখানে ইয়া ছিল, আমাদের একটা স্পোর্টস রুম ছিল, ক্যারাম খেলতাম, এই খেলতাম ওই খেলতাম, তো মাঝে মাঝে ক্লাস ফাঁকি দিয়ে ওইখানে চলে যেতাম। আহ এই এগুলাই আসলে। আর আমি খুব শাই ছিলাম স্কুল কলেজ লাইফে। স্কুল কলেজ লাইফে শাই ছিলাম বলতে, ফ্র্যাঙ্কলি বলি, এই যে রিলেশনশিপ বা গার্লফ্রেন্ড টাইপ এই টাইপের কিছু ছিল না কারণ হলো বিকজ আই ওয়াজ শাই। এই জন্য আমার মোস্ট অফ দ্য টাইম আমার ফ্রেন্ড সার্কেল মানে বয়েজ, অল দ্য বয়েজ। এবং আমার মানে এটা এটা পরবর্তীতে হয়তো আলোচনায় আসবে। সো যেটা বললাম, গার্লফ্রেন্ড কোনো ছিল না, গার্লফ্রেন্ড একজনই হয়েছে, ওই ওয়াইফ হয়েছে আলটিমেটলি, ওই শি ইজ দি মাদার অফ মাই চাইল্ড। মানে প্যাশন ছিল ছোটবেলা থেকেই, মানে আনবিলিভেবল রকমের প্যাশন ছিল। মানে এয়ারফোর্স বলবো না, হচ্ছে যে পাইলট হওয়ার খুব ইচ্ছা ছিল ছোটবেলা থেকে। আহ, আব্বু আম্মুকে রিলেট করতে পারবে, আমি অনেক অনেক তো খেলনা থাকে ছোটবেলা, বাট মোস্ট অফ দ্য টয়েস আর মানে ওই এয়ারক্রাফট রিলেটেড, প্লেন রিলেটেড এগুলো ছিল। তো এটা ছিল একটা। তো যখন এইচএসসি শেষ হলো, রেজাল্ট ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। সো বিফোর বুয়েট এবং মেডিকেলের এক্সামের আগেই এই আমাদের এয়ারফোর্সের আইএসএসবি টাইসবি সব শেষ হয়ে গিয়েছিল। তো এক নম্বর জিনিস বলবো যেটা, যেহেতু আবার ওই ফেরত যাচ্ছি, একমাত্র সন্তান আমি, সো আম্মু মোটেই রাজি ছিল না। ফার্স্ট অফ অল আমি আর্মিতে এক্সাম দিয়েছিলাম, প্রিলিমিনারি, যেটা আর্মিতে দেওয়ার পরে এয়ারফোর্সে দিয়েছি। সো দুইটাতেই প্রিলিমিনারি হয়ে গেছিল, দুইটার জন্য আইএসএসবি মানে ইয়া ছিলাম, রেকমেন্ডেড ছিলাম। সো পরে ডিসাইড করলাম যে এয়ারফোর্স। তো আম্মু খুব বিরোধী ছিল, এটা খুব ভয় ছিল। আর আমি ওই রকম স্পোর্টি টাইপ ছিলাম না কখনো, যে মানে খুবই মানে ফিজিক্যালি ফিট অর সামথিং লাইক দ্যাট। সো সবাই খুব ভয় ছিল অ্যাকচুয়ালি হোয়াট আই উইল ডু ইন আইএসএসবি। আলহামদুলিল্লাহ আইএসএসবি তে গিয়ে আই স্ট্রাগল বলতে স্পেশালি যে ফিজিক্যাল অ্যাসপেক্ট সাইড, ওখানে তো অনেক কিছু দেখে, আইকিউ দেখে, কারিকুলাম গুলা কিরকম, তারপরে ইংলিশের উপরে দক্ষতা কিরকম, এগুলো অনেক কিছু দেখে। হাউ এম আই হেল্পিং আদার্স, অনেক কিছু আছে। সো এত ডিটেলস তো এগুলো এখন সময় নেই। বাট ফিজিক্যাল অ্যাসপেক্টটা একটু স্ট্রাগল করেছিলাম, বাট আলটিমেটলি আলহামদুলিল্লাহ ইট কেম ফাইন। সো ডেফিনেটলি ওয়ান্স আই গট দি গ্রিন কার্ড, ইটস নট দি ফিনিশ ইয়েট, বিকজ এরপরে আবার ফাইনাল মেডিকেল থাকে, ফাইনাল ভাইবা থাকে, ইন্ডিভিজুয়াল এয়ার হেডকোয়ার্টার, ইন্ডিভিজুয়াল হেডকোয়ার্টারে। সো আমার ক্ষেত্রে এয়ার হেডকোয়ার্টার। সো ওটা অন্যরকম একটা ফিলিং ছিল। বাট গ্রিন কার্ড পাওয়ার পরেও স্টিল আই ওয়াজ নট শিওর, কারণ গ্রিন কার্ড পাওয়ার পরে আই হ্যাড দি এক্সাম অফ মেডিকেল। ওইটা ওইভাবে ট্রাই করিনি আসলে, আমার খুব ইচ্ছা ছিল ছোটবেলা থেকে আমার ডাক্তার হবো। সো মেডিকেল এক্সাম দেওয়ার পরে মেডিকেল আই গট মানে মার্জিনালি মানে সিলেক্ট হওয়ার জন্য যে মার্কস পাওয়ার কথা ওটা পেয়েছিলাম, বিকজ আই ডিডন্ট ডু এভাবে কোচিং কোচিং প্রিপারেশন নিইনি। সো আলটিমেটলি দেখা যায় তখন ওই যে কলেজ মেডিকেল নতুন খুলেছিল, সো যদি হয়তো যদি যা ইয়ে করতে হয়তো ওই দিকে চান্স পেতাম। সো এটার পরে আইসিবি সিলেক্ট হওয়ার পরে ফাইনাল মেডিকেলে যে একটু প্রবলেম ছিল, ওইটার কারেকশন চলে আসে উইদিন হাফ মান্থ। সো দেন ফাইনাল ভাইবা। সো আলটিমেটলি আই এন্ডেড আপ ইন এফএস একাডেমি। সো আমাদের সময় যেটা হয়েছিল, এখানে পার্টিকুলার কিছু ব্রাঞ্চ থাকে। সো আমি যেটা আর কি জেনারেল ডিউটিস পাইলট। সো এটা ফর দি ফ্লায়ার্স। তো যেহেতু পাইলট হওয়ার ইচ্ছা, তো সেহেতু এটাতেই অ্যাপ্লাই করেছি। অ্যাগেইন বিফোর গোয়িং টু দি একাডেমি, কি বলবো, সবাই খুব ভয় ছিল, স্পেশালি ফ্যামিলি সাইডে, যে হাউ হাউ উইল আই ডু, হাউ উইল আই এবল টু কোপ আপ উইথ দ্য থিংস। আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমি ভয় ছিলাম না, বাট ডেফিনেটলি খুব খারাপ লেগেছে বলতে, বিকজ এইটা আসলে ডিফিকাল্ট টু এক্সপ্লেইন। মানে আব্বু আম্মুর সাথে তো ছোটবেলা থেকে বেড়ে ওঠা, এমন হয়েছে যে এই একাডেমিতে যাওয়ার আগে আই ডিডন্ট স্টে ওভারনাইট ইন এনি আদার প্লেস, এক্সকিউজ মি। মানে আর ফ্রেন্ডের বাসায় যে রাতে থাকবো, ওইটাও করিনি কখনো। সো আম্মুর ডেফিনেটলি অনেক এফেক্ট হয়েছে এটাতে। আমারও প্রথম দিকে খারাপ লেগেছে। আমাদের এয়ারফোর্স একাডেমিতে জয়েন করার পরে আমাদের একটা 3 মাসের একটা কম্বাইন ট্রেনিং আছে, তিন তিন বাহিনীরই, এয়ারফোর্স আর্মি নেভি, এটা একাডেমিতে যেটা হয়। সো ওই পার্টটা ওয়াজ দি টাফেস্ট ওয়ান, বিকজ বলেছি ফিজিক্যালি খুব একটা স্ট্রং ছিলাম না। বিভিন্ন ট্রেনিং, মিলিটারি ট্রেনিং ইটস কোয়াইট হার্ড ইন ফিজিক্যাল অ্যাসপেক্টস। বাট আলহামদুলিল্লাহ
ইট কেম ফাইন। আম্মু সবসময় কান্নাকাটি করতো, মন খারাপ করতো, বাট ইট কেম ফাইন। সো আস্তে 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 তো আই কুড কোপ আপ ফাইন ইন একাডেমিক। বাট তুমি যদি বলো যে রেজাল্ট অর একাডেমিতে ভালো করা, এমন টার্গেট ছিল না যে হ্যাঁ আই হ্যাভ টু বিকাম ফার্স্ট ইন ইন মাই কোর্স, এরকম টার্গেট কখনো ছিল না। এটা যদি বলি, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, 4টি টার্ম ছিল আমাদের সময়। সো 2 বছর, এক বছরে 2টা করে টার্ম। সো ফার্স্ট টার্ম আস্তে আস্তে মোরলেস আই ট্রাই টু ডু গুড ইন অল অ্যাসপেক্ট। সেকেন্ড টার্মও ফাইন, থার্ড টার্মও ফাইন, বাট ফোর্থ টার্মে যখন উঠলাম তখন আস্তে আস্তে থিংস কেম আপ। থিংস কেম আপ মিনস যে হ্যাঁ আমার সামনে আসলো যে আই এম ডুইং রিয়েলি গুড, বিকজ রেজাল্ট তো জানতাম মোরলেস। ডুইং রিয়েলি গুড, যদি আমি একটু চেষ্টা চালিয়ে রাখি তাহলে হয়তো মেবি আই আই উইল বি ডু দ্যাট। বাট এমন না যে টার্গেট ওরিয়েন্টেড ছিলাম যে আই হ্যাভ টু বিকাম ফার্স্ট, দ্যাটস হোয়াই আই হ্যাভ টু, বাট অলওয়েজ আই ট্রাই টু গিভ মাই বেস্ট wherever or whatever I did. That part was interesting. একাডেমিতে আছে অনেক কিছুই মজার জিনিস, বাট ডেফিনেটলি ইট ইজ রিয়েলি টাফ। 2 বছর, এখন তো আরো বেশি টাফ বিকজ ইটস 3 years। বাট অ্যাগেইন 2 বছরে যেটা হয়েছে খুব কনজেস্টেড, মানে খুব ক্র্যাম্পড আপ ছিল জিনিসগুলো, ট্রেনিং কারিকুলাম, ট্রেনিং অ্যাক্টিভিটিস। আবার এর মধ্যে আমাদের অ্যাডিশনাল যেটা ফ্লাইংটা, যেটা আমাদের 120 ঘন্টার বেসিক ফ্লাইং ট্রেনিং, যেটা ওটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর আস। তো প্রেসারাইজ থাকতাম, বাট এখন আমার যেটা সুবিধা হয়েছে 3 বছর একটু স্পেস আউট হয়েছে। সো ক্যান গেট এনাফ টাইম। বাট অ্যাগেইন 3 বছর তো ইটস নট ইজি টু স্টে ইন পার্টিকুলার একাডেমি। সো দ্যাটস ইট। বাট মানে কখনোই চেষ্টা ছাড়ি নেই, সেটা হলো সবচেয়ে বড় জিনিস। চেষ্টাটা করেছি। ডেফিনেটলি সবকিছুর উপরে অলমাইটি আল্লাহ তাআলা তো আছেন। আল্লাহ যেটা চেয়েছেন সবকিছু। যেটা বলছিলাম, সবাই খুব ভয় পেয়েছিল যে আমার ফিজিক্যাল অ্যাসপেক্ট যেহেতু অত স্ট্রং না, হোয়াট আই উইল ডু। বাট আলহামদুলিল্লাহ, মানে সিন্স আই জয়েন দি একাডেমি, ফ্রম দি ফার্স্ট ডে টিল দি লাস্ট ডে, আমাদের একটা টার্ম আছে সিক রিপোর্ট বলে, যেটা মানে কেউ অসুস্থ হলে বা কেউ ফিল ব্যাড করলে উই হ্যাভ টু রিপোর্ট টু মেডিকেল। আই ডিড নট ডু এ সিঙ্গল সিক রিপোর্ট ইন দ্যাট 2 years অফ ট্রেনিং। তো ইট ইজ দ্যাট এভরিথিং ইজ পসিবল। মানে কোনো কিছুই ইউ ক্যানট টেক গ্রান্টেড যে আমি ফিজিক্যালি খুব স্ট্রং না, বাট আমি খুব স্পোর্টি টাইপ ছিলাম না, অ্যাক্টিভিটিস খুব একটা ছিল না, বাট ইউ ক্যান নট হ্যাক অন। এরকম চিন্তা না করে ইফ ইউ ট্রাই ইউর বেস্ট, ইউ ক্যান ডু ইট অল দ্য টাইম। ডিফিকাল্ট, আই উড সে খুব ডিফিকাল্ট, যতটুকু মনে আছে। সো আমরা সবাই, মানে আমরা কোর্সমেট ছিলাম 26 জন আমাদের কোর্সে। জয়েন করার পরে ডেফিনেটলি অনেক রেজিমেন্টেশন, যেটা বল সবকিছু তো আর ডিটেল এক্সপ্লেন করতে পারবো না। ইট ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট। রেজিমেন্টেশনের উপর দিয়ে গেছে সারাদিন। কিছু চিন্তা করার সময় নাই, কিছু খাওয়ার সময় নাই, কিছু ভাবার সময় নাই, কিছু ঘুমানোর সময় নাই, সকাল থেকে নেক্সট মর্নিং। সো এইটাই সারাদিন দৌড় ঝাঁপ, এই সেই রেজিমেন্টেশন, এগুলোর উপর দিয়ে ইট ওয়াজ ডিফিকাল্ট, ইট ওয়াজ রিয়েলি টাফ। স্যার, স্পেসিফিক, হ্যাঁ হ্যাঁ বলো। না স্যার, আপনি ক্যারি অন করেন, কোশ্চেন না, স্পেসিফিকলি এভাবে আসলে ডিটেলটাও বলতে পারবো না, বাট ইট ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট সবকিছু নিয়ে মিলে রেজিমেন্টেশনটা। ওকে স্যার, তো ফার্স্ট শটিটা কেমন ছিল ট্রেনারের সাথে বা ইনস্ট্রাক্টরের সাথে? ফার্স্ট শটি আচ্ছা, ফার্স্ট শর্টই। আচ্ছা, তখন ফার্স্ট অফ অল, PT6 ছিল ট্রেনিং হ্যাঁ বিমান। তখন পিডি 60 ছিল, হ্যাঁ রাইট, তখন পিডি 60 ছিল। আম, আহ, আমাদের যেটা বলি, এয়ারফোর্স একাডেমিতে জয়েন করার আগে, যেটা বলছি, আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল পাইলট হওয়ার। সো ওয়ান্স আই স্টার্টেড ফ্লাইং, আমাদের ট্রেনিং এনভায়রনমেন্টটা ইজ লিটল ডিফিকাল্ট অর ডিফারেন্ট দেন অফ সিভিল, স্পেশালি ইফ আই টক অ্যাবাউট দি ফ্লাইং ট্রেনিং এর কথাটা যদি বলি। ইন্টারেস্টিংলি ফার্স্ট শর্টই সবসময় এটা আমরা চেষ্টা করি। ওয়ান্স আই কেম ব্যাক অ্যাজ এন ইনস্ট্রাক্টর, ফার্স্ট টাইম একটা ছেলে ফ্লাই করতে উঠতেছে উইথ দি এয়ারক্রাফট কন্ট্রোল ইন হিজ হ্যান্ড। সো আমরা, ইটস নট দ্যাট ফার্স্ট শর্টি থেকেই আমরা খুব বেশি প্রেসারাইজ করবো, এরকম কিছু না। ফার্স্ট শর্ট ইজ, উই কল ইট জয় শর্টি টাইপ। সো সবকিছু ঘুরে দেখানো, হ্যাঁ একটা কনফিডেন্স দেওয়া যে না, ইউ ক্যান ডু ইট, ওকে ইউ আর ফ্লাইং দি এয়ারক্রাফট, সামথিং লাইক দ্যাট। সো ইট ওয়াজ, আই উড সে, কাইন্ড অফ এ ড্রিম কাম ট্রু। যদিও তখন কিছু পারি না, কিছু শিখি নেই ফার্স্ট শর্টিতে। সো বাট দি ইনস্ট্রাক্টর, মাই বেসিক, আই সে যে আমরা যেটা বলি আমাদের বেসিক ইনস্ট্রাক্টর বলি, যে যে আমাদের ফার্স্ট ফ্লাইটটা শিখায়। সো আমার বেসিক ইনস্ট্রাক্টর ডেফিনেটলি
gave me the thrill and feelings of being a military aviator. এটা খুব ইন্টারেস্টিং ছিল। আম, আসলে উপরে আকাশ থেকে তো মাটি দেখা বা মাটিতে কি আছে না দেখা, এটা সিলেক্টেড, আই উড সে সিলেক্টেড না, খুব কম মানুষই এই স্কোপটা পায়। আই এম নট টকিং অ্যাবাউট যে প্যাসেঞ্জার হিসেবে, অ্যাজ এ পাইলট হিসেবে, অ্যাজ এ মানে কন্ট্রোলার অফ দি এয়ারক্রাফট হিসেবে। এটা আল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই একটা আল্লাহ তাআলা ব্লেসড মি উইথ দিস অপরচুনিটি। সো এটা আসলে বিয়ন্ড এনি ওয়ার্ডস হাউ ডিড আই ফিল, অ্যান্ড এটার জন্য ডেফিনেটলি আই এম রিয়েলি গ্রেটফুল টু মাই বেসিক ইনস্ট্রাক্টর, বিকজ এখন যদি এটার সাথে একটু জাস্ট কোরিলেট করি, এই মানে আমাদের এয়ারফোর্স কমিউনিটিটা একটু ছোট কমিউনিটি বলবো, মানে লিমিটেড অফিসার। যেমন আমার বেসিক ইনস্ট্রাক্টর যে ছিলেন স্যার, যখন আমাকে ফ্লাইং শিখালেন, আমি কিন্তু আস্তে আস্তে স্যারও সিনিয়র হচ্ছেন, আমিও আস্তে আস্তে সিনিয়র হলাম। তো আমি যখন আবার একাডেমিতে ব্যাক করলাম ফ্লাইং ইনস্ট্রাক্টর হিসেবে, সো আমাদের পার্টিকুলার একটি স্কোয়াড্রন বলে, এটা আমাদের যে বেসিক ট্রেনিংটা হয় এটা একটা পার্টিকুলার স্কোয়াড্রনের আন্ডারে। সো এই স্কোয়াড্রনের একজন ওসি থাকে, অফিসার কমান্ডিং থাকে। সো আমি যখন আবার ইনস্ট্রাক্টর হিসেবে ব্যাক করলাম ওই স্কোয়াড্রনে, সো আমার বেসিক যে ইনস্ট্রাক্টর ছিল, যে আমাকে ফার্স্ট টাইম ফ্লাইং এ নিয়ে গেল, ফ্লাইং শিখেলো, স্যার বিকেম ওসি অফ দ্যাট স্কোয়াড্রন। সো ইট ওয়াজ গুড ফিলিং যে আমি আমার বেসিক ইনস্ট্রাক্টর আন্ডারে সার্ভ করতেছি। সো স্যার অলসো ফেল দ্য সেম, এরকম অনেক ইন্টারাকশন হয়েছে। So again, is the same thing. The teachers, importance of teachers, the contribution of the instructors, it is beyond anything. জি স্যার, বললাম প্রথম শটই, এবং স্যার এবার যাবো স্যার প্রথম সোলো শটই, একা হাতেই স্যার জি স্যার, সেটা জি স্যার কেমন ছিল স্যার? এটা তো অবশ্যই একটা ইম্পর্টেন্ট পার্ট। এটা ডেফিনেটলি, এটা আমাদের অ্যারাউন্ড পার্টিকুলার কিছু টাইম, অ্যারাউন্ড কয়টা শটই টোটাল, 8টা 10টা বা ওকে 20টা শটির পরে ফার্স্ট সলো শটিটা যদি মানে কোয়ালিফাইড করা হয়, দেন ক্যাডেট গোস ফর এ সলো শটি। সো আমার ক্ষেত্রে যেটা মনে আছে সেম। এটার আবার সলো চেক বলে, একটা সলো চেক নেয় হলো যে স্কোয়াড্রন কমান্ডার থাকে, যে অফিসার কমান্ডিং থাকে, সে নেয়। তো এরকম এসে আমার খুব একটা ভালো হয়নি সলো চেকটা। আমার মনে আছে স্যার যখন সলো চেকতে মানে লাস্ট ল্যান্ডিং ফেজটা হলো ইম্পর্টেন্ট, ল্যান্ডিং এর সময় আমাকে স্যার বলছিলেন, তখন আমার যে সলো চেক নিয়েছিলেন যে ওসি স্যার ছিলেন, মানে ল্যান্ডিং এর জাস্ট আগে আগে আমাকে স্যার জাস্ট টু মানে শেয়ার, মানে ককপিট এনভায়রনমেন্ট ইজ নট যে একদম চুপচাপ ভালোভাবে ভাই এই সেই বলে টলে কেন, অনেক কিছু হয় ককপিটে, এটা আই উইল নট ডিসক্লোজ। বাট এমন একটা কথা বলেছিলেন যে হ্যাঁ তুমি এটা যদি পারলে পারো, না পারলে ইউ আর গন। তো আমার ল্যান্ডিংটা খুব একটা বেশি ভালো হয়নি আসলে, ওই লাস্ট সলো চেকের ইয়ারটা ল্যান্ডিংটা। তো আই থট যে ওকে গন, আমি তো পারবো না মনে হয়, আই হ্যাভ টু রিঅ্যাপ্রেট দিস সলো চেক। সো আই ওয়াজ রিয়েলি স্যাড। সো দ্যাট টাইম আমরা আরটি কমিউনিকেশন, যে রেডিও কমিউনিকেশনটা করা হয় এয়ারক্রাফট টাওয়ারের কন্ট্রোলারের সাথে, সো কন্ট্রোলার কে একটা কল দিতে হয়, এই যে আমাদের একটা ইন্ডিভিজুয়াল কল সাইন থাকে প্রত্যেকটা পাইলটের। সো যেহেতু আমি সলো চেকে স্যারের সাথে গিয়েছিলাম, স্যারের কল সাইনে ফ্লাই করেছি, সলো চেক দিয়েছি, তো এখন আমাকে যদি সলো পাঠাতে হয় স্যারকে ওই কল সাইনটা আবার বলে দিতে হবে টাওয়ারে। সো আমি মন খারাপ করে আছি, মনে হচ্ছে তো সলো পাইনি। সো এয়ারক্রাফটে এসে থামালাম, থামানোর পরে আর বললো কি পারবা যেতে, আমি তো চুপ চুপ করে আসছি। আমি তো মনে হচ্ছে না কি বলবো, আমি তাও বললাম যে ইয়েস স্যার। তারপরে স্যার দেখলাম স্যার কল দিল এই এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে, যে এই কল সাইন উইল বি রেসপন্সিভ। সো স্যার মেনশন যে স্যারের কল সাইনের বদলে এখন আমার কল সাইন। দ্যাট ওয়াজ দি মোমেন্ট আই আন্ডারস্টুড ওকে আই এম গোইং টু গো ফর সলভ। তারপরে ওখানেই স্যার অনেক কিছু ব্রিফ টিপ করে দিলেন, এইভাবে করে গেলাম নিজের কল সাইন। যখন টেক অফ করলাম, ফার্স্ট সলো মিশনটা খুব শর্ট হয় যদিও, বাট টেক অফ করার পরে ইট ফেল ডিফারেন্ট। নো ওয়ান ইজ সিটিং অ্যাট মাই ব্যাক অ্যাজ ইনস্ট্রাক্টর, আই এম ফ্লাইং দি এয়ারক্রাফট, আই এম কন্ট্রোলিং দি এয়ারক্রাফট, এভরিথিং ইজ অন মি। সো মানে অন্যরকম একটা ফিলিংস, যেটা বলবো মানে মনে হলো কি যে অন্য একটা জায়গায়, অন্য একটা ওয়ার্ল্ডে চলে আসলাম, একদম শুনশান নিরাপত্তা। হ্যাঁ কল চলতেছে, রেডিওতে আর্টিকল গুলা চলতেছে, বাট শুনশান নিরাপত্তা, কেউ কোনো কথা বলতেছে না। আই এম ফ্লাইং the aircraft, I'm looking downwards, কি হচ্ছে না হচ্ছে, the confidence you get, the feelings you get, okay, you have achieved something. So it is a fantastic feeling. এটা excellent feeling. ফার্স্ট ডে অফ স্কুল ওইভাবে তো আসলে মনে নাই,
খুব বেশি দিন আগের কথাও না, প্রায় অলমোস্ট 17 ইয়ার্স হয়ে গিয়েছে। তারপরেও অল্প অল্প কিছুটা মনে আছে। নার্ভাস ছিলাম। নার্ভাস ছিলাম বলতে আমি ক্লাস মানে শুরু থেকে, স্কুল লাইফের শুরু থেকে আপ টু ক্লাস 6 পর্যন্ত সবসময় আমি ক্যান্টনমেন্টের মধ্যেই ছিলাম। বেসিক্যালি আমার জন্ম এবং বেড়ে ওঠা হলো চিটাগং এ। সো চট্টগ্রাম যদি বলি, এখন হলো চট্টগ্রাম। সো ওখানকার চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলে আমি ছিলাম ক্লাস 4 পর্যন্ত। তারপরে সাভারে আসা হয় আব্বু এবং আম্মুর চাকরি সূত্রে। তারপরে সাভারে আসার পরে প্রথমে ক্লাস 5 এবং ক্লাস 6 দুইটাতে ছিলাম হলো সাভার ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলে। বাট পাবলিক স্কুল এন্ড কলেজে ফার্স্ট টাইম মানে যাত্রা শুরু 6 এর শেষে এবং 7 এর শুরু থেকে। তো নার্ভাস ছিলাম এই কারণে বলতেছি, কারণ আমার আম্মু নিজে টিচার। সো আম্মুর টিচার ছিলেন, চিটাগং ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের টিচার ছিলেন, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের টিচার ছিলেন। সো মানে মোরলেস সবসময় আম্মুর সাথেই যাতায়াত করা হতো স্কুলে। আহ, এই জন্য বলতেছি যে ক্লাস 7-এ যখন, ক্লাস 6 এর শেষ যখন শিফট হলাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে, তখন ডেফিনেটলি একটু একা হয়ে গিয়েছি, যেহেতু আম্মু ছিল না। ওই পরিচিত গণ্ডির বাইরে বের হওয়ার সুযোগ হয়েছে ফর দি ফার্স্ট টাইম। সো যেটা মনে আছে, নার্ভাস ছিলাম। ইন্ট্রোডাকশন যেটা ছিল ক্লাস 7 এর ফার্স্ট ডেতে, ডেফিনেটলি ডিফারেন্ট সেকশন ছিল। আহ, আমার যতটুকু মনে পড়ে, আমি খুব সম্ভবত খ শাখায় ছিলাম যতটুকু মনে পড়ে। সো নিউ স্কুল, নিউ ফেসেস, কেউ কাউকে তো চিনতাম না আগে থেকে। সো একদম শুরু থেকে যদি বলি, নার্ভাস ছিলাম, ফ্রেন্ডস ছিল না, টিচাররা সবাই নতুন, স্টুডেন্টরা সবাই নতুন। সো ডেফিনেটলি নার্ভাস ছিলাম, বাট আলটিমেটলি যেটা হয়েছে, আস্তে আস্তে ওরিয়েন্টেড হয়েছি। এবং ডেফিনেটলি তোমরা সবাই জানো যেটা সাভার ক্যান্টনমেন্ট, যদি আমি বলি স্পেশাল, আমি যখন ছিলাম তখন দেখেছি খুবই কম্পিটিটিভ ছিল। সো স্টুডেন্ট হিসেবে খুব একটা খারাপ ছিলাম না কখনো। সো ক্যান্টনমেন্ট বোর্ডে যখন ছিলাম, সো তখন ক্যান্টনমেন্ট বোর্ডের রেজাল্ট ওয়াইজ, রোল নাম্বার ওয়াইজ প্রথম দিকেই থাকতো। বাট পাবলিকে যখন গেলাম, সো ফার্স্ট এক্সামে বড়সড় ধাক্কা খেয়েছি, অনেক পিছনের দিকে চলে গেছে। সো দ্যাট টাইম আই আন্ডারস্টুড যে হাউ কম্পিটিটিভ দ্য থিংস আর। সো সবকিছু মিলে ফার্স্ট ডে এট স্কুল ওয়াজ ডিফিকাল্ট, এবং প্রথম দিকে একটু কোপ আপ করতে একটু সময় লাগছিল। বাট আলটিমেটলি যেটা হয়েছে, ইন্টারেস্টিং জিনিস যদি যেটা বলো, ডেফিনেটলি সব স্যারদের ম্যাডামদেরকে প্রচন্ড রকমের ভয় পেতাম, যেটা এখন আছে বাট অনেক কম লেভেল আমি বলবো। বাট রেসপেক্ট অলওয়েজ ইজ দেয়ার ফর দেম। বাট সবসময় যেটা হয়েছে, ওনারা খুব হেল্প করতেন, সবকিছু নিয়ে, অনেক কিছু নিয়ে হেল্প করতেন। আমি ওই আমাদের এক্স ক্যাপে একটা স্টোরি শেয়ার করেছিলাম, যে এটা প্রবাবলি সবাই দেখেছে বা পড়েছে। আমার ক্লাস 7-এরই কথা, এটা শারীরিক শিক্ষা এক্সামে আর কি, খুব সম্ভবত এটা ফাইনাল এক্সাম ছিল। বার্ষিক পরীক্ষা ছিল। বার্ষিক পরীক্ষা এরকম কার খাতা কপি করতে গিয়ে, কপি না বলছে, মানে কাইন্ড অফ নকল টাইপ আর কি। এখানে অনেকদিন হয়ে গেছে, সো আই এম এক্সপ্লেইনিং দ্য থিংস। যে কপি করতে গিয়ে আজিজ স্যারের কাছে, আজিজ স্যার অ্যাকচুয়ালি, স্যার তো ওই সাবজেক্টের না, স্যার ভাইস প্রিন্সিপাল ছিলেন তখন। স্যার তখন এসে আমাকে, মানে স্যারও এমনি জাস্ট ভিজিটে এসেছিলেন আর কি, ইনভিজিলেটরও ছিলেন, এমনি ভিজিট এসে তখন দেখলেন, দেখার পরে মানে জিনিসটা এরকম কি, মানে কখনো স্যাররা কি একটা জিনিস, সবসময় স্যাররা বা ম্যাডাম হিউমিলিয়েট করতেন না, কাইন্ড অফ ওইটা ফান হিসেবেই স্যাররা জিনিসটা হ্যান্ডেল করতেন। সো আজিজ স্যারও সেটাই করেছেন, যে ডায়াসের উপরে নিয়ে দাঁড় করিয়ে বললেন যে আচ্ছা দেখো, এইসব এই গাধাটাকে দেখো, যে অন্য এক্সামে নকল করলে করো, শারীরিক শিক্ষা এক্সামে কি কেউ নকল করে দেখি, দেখো। সো আই ওয়াজ সো অ্যাফ্রেড, আমি খুব ভয় পেয়েছিলাম, কারণ ডেফিনেটলি বাসার থেকে তো একটা, মানে এটা যদি বাসায় আব্বু বা আম্মু জানতো, সো দে উড নট হ্যাভ লাইক ইট। বাট এরপর অবশ্যই এনেছে, মানে অনেক পরে যে। বাট তখন আমি স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার, আই এম এক্সট্রিমলি সরি, যে এটা আসলে ফার্স্ট টাইম আই এম ডুইং দিস, আই ডোন্ট নো হোয়াই ডিড আই ডু দিস, বাট আপনি যদি কাউকে না বলতেন। পরে আলটিমেটলি স্যার আমাকে বুঝিয়েছে, বাসায় আর বলে নেই। আই ওয়াজ সো অ্যাফ্রেড যে স্যার হয়তো বাসায় বলে দেবে। সো এইসব জিনিসগুলো মনে হয়। আর ডেফিনেটলি সবারই একটা ফ্রেন্ড সার্কেল থাকে স্কুলে। স্কুলের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে আমার এখনো মনে আছে, খুব বেশি বড় ছিল না, অল্প কিছু ফ্রেন্ড সার্কেলের মধ্যে যাদের আমি ক্যারি ফরওয়ার্ড করেছি আপ টু কলেজ পর্যন্ত, সেম কলেজেও ছিল। একজন আছে আকাশ, শাহ ইখতিয়ার আলম, ও এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইঞ্জিনিয়ার হিসেবে আছে। ও বইয়ের স্টুডেন্ট ছিল। আরেকজন আছে সৌরভ, ও কলেজ পর্যন্ত ছিল।
ও একটা বেসরকারি কোম্পানিতে জব করছে ইঞ্জিনিয়ারিং এ, নর্থ সাউথ থেকে গ্রাজুয়েশন শেষ করে। অর্ণব, তারপরে মেহরাব, দীপ দীপ এখন ইউএসএ তে আছে। সো তারপরে রিফাত শোভন, ও ইউএসএ তে আছে। মাসরুর, তারপরে আনোয়ারুল আইবিদিন, টাইফুন, অনেক অনেক ফ্রেন্ডদের কথা মনে পড়ে, যদিও আসলে ব্যস্ততার কারণে এটা আমার লাইফের ওয়ান অফ দি মানে রিগ্রেটস আসছে যে কারোর সাথে ওইভাবে যোগাযোগ মেনটেন করা সম্ভব হয়নি স্কুল বা কলেজের পর থেকে এই ব্যস্ততার কারণে। বাট চেষ্টা করি ডেফিনেটলি। ওদের সাথে অনেক অনেক মজার মজার স্মৃতি আছে। খেলাধুলার ব্যাপারে একটু ডিসকারেজ করতো আব্বু আম্মু, কারণ আমি হয়তো ভয় ছিল কিছু, যে আম্মু আসলে বলুন তো, আমি একমাত্র সন্তান যেহেতু সবসময় আম্মুর সাথেই ছিলাম স্কুল লাইফে। বাট ভয় পেতে হয়তো হয়তো ব্যথা ট্যাথা পাই নাকি না। বাট মনে আছে স্কুলে স্পেশালি রেইনি সিজনে এরকম বেশ কয়েকবার হয়েছে যে আফটার স্কুল ফুটবল খেলা মাঠে ভিজে টিজে গিয়ে কাদা টাদা মেখে গিয়ে, আরেকটা ফ্রেন্ড ছিল আফতাব বিন আলী রোহান, ওর বাসায় গিয়েছিলাম। তো সারা দুপুরে ফুটবল টুটবল খেলে ওর বাসায় গিয়ে গল্প টল্প করা, এইসব এই মানে মেমোরিজ গুলা রিয়েলি রিয়েলি ইন্টারেস্টিং। কখনোই দে আর নট ফ্রি, সো অলওয়েজ দে রিমেন বিজি। সো আমাদের দেশে আই উড সে যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে টিচারদের যে টিচিং যে প্রফেশনটা, এটা আসলে এনাফ রেসপেক্ট উই ডু নট গিভ, আর ভ্যালুটা ওইভাবে করা হয় না। সো স্যার ম্যাডামদের তুমি অলরেডি উল্লেখ করেছো, স্পেশালি আই রিমেম্বার আজিজ স্যারের কথা, মামুন স্যারের কথা, সেলিনা ম্যাডাম ছিল ইংলিশে, সেলিনা ম্যাডাম, তারপরে আঞ্জুমান আরা ম্যাডাম বাংলার, পারভেজ স্যার। বাট মানে স্যার ম্যাডাম আসলে কি পরিমাণ সাপোর্ট দিয়েছেন, মানে এটা আসলে বলে বোঝানোর মতো না। এবং এখন আমি বলি যে আমাদের এসএসসি এইচএসসি, স্পেশালি এসএসসি 2007 ব্যাচ সার্ভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের, মানে আমি যদি হিস্ট্রি দেখি, মোরলেস সবাই মোরলেস ফেসবুক আছে, ফ্রেন্ড হিসেবে আছে সবাই। এভরি ওয়ান ইজ মানে শাইনিং ইন দ্য লাইফ, সবাই কোনো না কোনো ভালো জায়গায় আছে। এবং ইভেন when we were in school, I remember ক্লাস 8 এর বৃত্তি পরীক্ষায় আউট অফ, এক্সাক্ট নাম্বারটা হয়তো মনে নেই, রাফলি আউট অফ মেবি 45 or 46, আমরা 44 সবাই বৃত্তি পেয়েছিলাম, এর মধ্যে ট্যালেন্ট পুলে ছিল 30+। এসএসসি তেও ইট হ্যাপেন, অ্যারাউন্ড একজন বা দুইজন জিপিএ 5 পায় নাই, সবাই জিপিএ 5 পেয়েছিল। সো দিস অ্যাচিভমেন্ট অফ দি স্টুডেন্টস ডেফিনেটলি, এটার বড় একটা credit goes to the all the teachers. I would also like to mention যে মানে নট অনলি স্কুল, ডেফিনেটলি যেহেতু আমি ক্যান্টনমেন্ট কলেজেও ছিলাম, কলেজেও সেম। কলেজে আসলে ওঠার পরে কি হয়েছে সবার ক্ষেত্রে হয় নাকি আমি জানি না, বাট আমি একটু দুষ্টামি টাইপের একটু বেশি বেশি বেড়ে গেছিল মনে হয় কলেজে উঠে। রেজাল্ট আসলে কলেজের মানে এক্সাম গুলোর রেজাল্ট অত ভালো হচ্ছিল না, বাট মোরলেস সবাই মানে টিচাররা মোরলেস কনফিডেন্ট ছিল যে না, আই উইল বি এবল টু ডু গুড ইন দি অ্যাকচুয়াল এক্সাম। তো কলেজে রেহানা ম্যাডামের কথা মনে আছে, সুনীল স্যারের কথা মনে আছে। 2016 there was a reunion ইন দি ক্যান্টনমেন্ট কলেজ, বোথ স্কুল এন্ড কলেজের ক্ষেত্রে, সেখানে গিয়েছিলাম। রেহানা ম্যাডামের সাথে প্রায়ই আমার কথা হয়, ম্যাডাম ফোন দেয়, খোঁজ খবর নেয়। যদি আমি সুযোগ পাই না, আমার করার কথা যেটা খোঁজ খবর নেওয়া, সেটা আমি করতে পারি না, বাট ম্যাডাম ফোন দিয়ে খোঁজ খবর নেয়। সো এই যে আসলে এই বন্ডিংটা, এটা ভেরি ইম্পর্টেন্ট। মানে স্যার ম্যাডামরা তো এখন আসলে অনেক দিন হয়ে গেছে, অনেক সিনিয়র হয়ে গেছেন, অনেকে যারা ছিলেন আমাদের সময় স্কুলে অনেকেই নাই, রিটায়ারমেন্টে চলে গিয়েছেন। বাট এখন তাদের প্রাপ্তি হলো এটাই যে তারা যাদেরকে পড়িয়েছেন বা যাদের গাইড করেছেন, আহ, সেই স্টুডেন্টরা এক একজন এক একটা ভালো ভালো জায়গায় আছে। সেই স্টুডেন্টরা যদি তাদেরকে মনে রাখে, তাদের এই কন্ট্রিবিউশনটা অ্যাকনোলেজ করে, সেই ক্ষেত্রে সেটাই তাদের প্রাপ্তি। এটা দেখে মানে তাদের আই থিঙ্ক মানে ভালো লাগার কথা। এটা আমি তো বলি, আমি যেহেতু ফ্রম এ টিচার্স ফ্যামিলি, আমার আমার আম্মুকেও আমি দেখি যে আম্মু খুব মানে খুশি হয় যখন কোনো একজন প্রাক্তন স্টুডেন্ট, তাকে আম্মু অলরেডি রিটায়ারমেন্ট চলে গিয়েছে, সো পুরনো একজন স্টুডেন্ট যখন আম্মুকে ফোন দেয়, সে কি পরিমাণ খুশি হয় সেটা আই আন্ডারস্ট্যান্ড। সো এটা আমাদের সবারই করা উচিত। যদি আমি নিজে এটা খুব একটা মেনটেন করতে পারি না ব্যস্ততার কারণে, বাট ডেফিনেটলি সবার চেষ্টা করা উচিত।